চ্যাপ্টার ৩৩৮ অভিজ্ঞ ক্লাইন। অড্রে হোলের কথা শুনে লেডি নরমা হেসে ফেললেন। ভারী লক্ষ্মী আর সৎ মেয়ে তো তুমি, তিনি বললেন। অতীন্দ্রিয়বাদ নিয়ে অনেক জানেন এমন কিছু বিশেষজ্ঞকে আমি চিনি। তুমি কি তাদের সাথে একটু আলাপ করতে চাও? অবশ্যই, আমি তো এটাই চাইছিলাম। অ্যাভারনাইট গডেসের জয় হোক। বিস্ময় ভরা নাটকীয়তায় অড্রে তার বুকের ওপর একটা লাল চাঁদের চিহ্ন আঁকল। মিস্টার নরমা মৃদু হেসে মাথা নাড়লেন আর বললেন, তাহলে আগামীকাল বিকেলের নাস্তায় কি আমরা একসাথে বসতে পারি? নিশ্চয়ই, কোনো সমস্যা নেই। অড্রের চোখে তখন একরাশ নিষ্পাপ কৌতুক। লেডি নরমাকে বিদায় জানিয়ে বসার ঘরের দিকে যাওয়ার সময় অড্রের মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। তার শান্ত আর ধীরস্থির ভঙ্গি ফিরে আসল। তার শরীরের প্রতিটি সূক্ষ্ম পরিবর্তন, আবেগের রং আর মনের গভীরে যে পরিবর্তনগুলো হচ্ছিল তা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তার মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই। তবে সে কিছুটা নার্ভাস ছিল। মনে হচ্ছে লেডি নরমা আসলেই সাইকোলজি অ্যালকেমিস্টসের একজন সদস্য হতে পারেন। তিনি আমার প্রতিটি কথা আর ভঙ্গি খুব মন দিয়ে লক্ষ্য করছিলেন, কিন্তু নিজের ভেতরের আবেগ তিনি পুরোপুরি লুকিয়ে রাখতে পারছিলেন না। হতে পারে তিনি সুশীর মতো একজন স্পেকটেটর, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি জানতেন না যে তার সামনের মানুষটি আসলে একজন টেলিপ্যাথিস্ট। অড্রে মনে মনে এসব ভেবে যেমন একটু ঘাবড়াল, তেমনি তার মনের ভেতরে এক ধরনের গর্ব কাজ করতে লাগল। উত্তেজনার চোটে সে মাটির ওপর একদম সোজা লাইন ধরে এক পায়ের সামনে অন্য পা ফেলে রাজকীয় ভঙ্গিতে এগিয়ে যেতে লাগল। হিলস্টন বরোর আইসেনগার্ড স্ট্যান্টনের বাড়িতে তখন এক গম্ভীর আবহাওয়া। ক্লাইন মোরেত্তির ঠোঁট কয়েকবার কেঁপে উঠল, কিন্তু শেষ পর্যন্ত সে স্টুয়ার্টকে জিজ্ঞেস করল না যে তার মালিক কে বা দেখতে কেমন। এমলিন হোয়াইটের সাথে জড়িত কোনো ব্যাপারেই সে আর মাথা ঘামাতে চাইছিল না। যদিও এমলিন বলেছিল সে খুব নিয়ম মেনে চলা ভ্যাম্পায়ার, কিন্তু সেটা তো কেবল তার নিজের দাবি। তার আগের জীবন সম্পর্কে ক্লাইন খুব একটা জানত না, তাই সে কোনো নিরপরাধ মানুষের ক্ষতি করেছে কিনা সে ব্যাপারে ক্লাইন নিশ্চিত হতে পারল না। ফলে ফাদার উট্রাভস্কির কাছে গিয়ে এমলিনকে বাঁচানোর কোনো তাগিদ সে অনুভব করল না। তাছাড়া ফাদার উট্রাভস্কি একজন ডন প্যালাডিন, যিনি লড়াইয়ে দারুণ পটু আর যার কাছে শক্তিশালী সব মিস্টিক্যাল আইটেম আছে। সবচেয়ে বড় কথা, তিনি এখন আগের মতোই শক্তিশালী একজন ডন প্যালাডিন। আর তার কাছে গেলে ক্লাইনের নিজের আসল পরিচয় ফাদার উট্রাভস্কি বা এমলিন হোয়াইটের কাছে ফাঁস হয়ে যাওয়ার ভয় ছিল। যাই হোক, এমলিন যেন খুব দ্রুত সেই শক্তিশালী যাজকের মন জয় করে তার এই শাস্তি শেষ করে মুক্তি পায়। ক্লাইন মনে মনে এমলিন হোয়াইটের জন্য ঘড়ির কাঁটার দিকে 4 বার টোকা দিল। পুরস্কারের টাকা ভাগাভাগি করার পর গোয়েন্দারা সবাই চলে গেল। তবে ক্লাইনকে বেশ রাজকীয় বিদায় জানানো হল। বিখ্যাত গোয়েন্দা আইসেনগার্ড নিজে তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। মুখে পাইপ নিয়ে আইসেনগার্ড একটু কাশলেন এবং বললেন, সিরিয়াল মার্ডার কেসটা নিয়ে এখনও কিছু রহস্য রয়ে গেছে যা আমরা পুরোপুরি বুঝতে পারিনি। খুনির পেছনে হয়তো আরও ভয়ঙ্কর কেউ লুকিয়ে আছে। এই কেসে তোমার যে বড় একটা ভূমিকা ছিল সেটা যেন একদমই জানাজানি না হয় সেদিকে খেয়াল রেখো। মনে হচ্ছে সরকারি বিয়ান্ডাররাও সন্দেহ করছে যে সেই বিশাল শয়তান কুকুরের কোনো মালিক আছে। ক্লাইন বেশ গুরুত্বের সাথে উত্তর দিল, আমি জানি মিস্টার স্ট্যান্টন, আমারও এমনটাই মনে হচ্ছিল। মিস্টার স্ট্যান্টন, আপনাকেও কিন্তু সাবধান থাকতে হবে। আপনি আমাদের সবাইকে এক করেছেন, আর পুলিশের সাথেও আপনার বেশ ঘনিষ্ঠতা আছে। আইসেনগার্ড তার পাইপটা মুখে নিলেন, তারপর সেটা আবার বের করে বললেন, শার্লক, আমি তোমাকে শার্লক বলেই ডাকব। তুমি নিশ্চিন্ত থাকো, আমার বয়স হয়েছে ঠিকই, কিন্তু আমি এখনও একজন তুখোড় লড়াকু আর দুর্দান্ত বন্দুকবাজ। আমার সজাগ দৃষ্টি সবসময় শত্রুর ওপরেই থাকে। তাছাড়া আপনি নিশ্চয়ই কোনো উঁচু সিকোয়েন্সের একজন বিয়ান্ডার। আমি কেবল ভাবছি আপনি কোনো পথ অনুসরণ করছেন। ক্লাইন একটু ভেবে নিয়ে বলল, মিস্টার স্ট্যান্টন, আপনাকে দেখে তো ব্যাকল্যান্ডের মানুষ বলে মনে হচ্ছে না। আপনার গলার স্বর সিভিলারাসের মানুষদের মতো শোনাচ্ছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছ। যেমন তোমার কথা শুনলে মনে হয় তুমি মিডসেশায়ারের মানুষ। আইসেনগার্ড অকপটে স্বীকার করলেন। দুজন গোয়েন্দাই একে অপরের দিকে তাকিয়ে একটু হাসলেন, যেন একে অন্যের পর্যবেক্ষণ ক্ষমতাকে মনে মনে স্বীকৃতি দিলেন। রাত হওয়ার আগেই ক্লাইন 15 নম্বর মিন্স্ক স্ট্রিটে তার বাড়িতে ফিরে আসল। এখন তার কাছে 1224 পাউন্ড মূল্যের নোট, 5টা সোনার মুদ্রা আর কিছু খুচরা পয়সা আছে। ব্যাকল্যান্ডে প্রথম আসার সময়ের তুলনায় এটা অনেক বড় অঙ্কের টাকা। কিন্তু সিকোয়েন্স 6 বিয়ান্ডার তৈরির উপকরণগুলোর এক একটার দাম অন্তত 1500 পাউন্ড করে। কখনো কখনো সেগুলো এতটাই দুষ্প্রাপ্য হয় যে দাম কয়েক গুণ বেড়ে যায়। আর যারা এই ধরনের জিনিস জোগাড় করতে পারে তারা সাধারণত নিচু সিকোয়েন্সের বিয়ান্ডার হয় না। তারা উপকরণের সঠিক দাম জানে এবং কম দামে সেগুলো ছাড়তে চায় না। সস্তায় এসব পাওয়া প্রায় অসম্ভব। যদিও সেই আর্টিজানের সমর্থনপ্রাপ্ত নারী বিয়ান্ডারটি ব্ল্যাক এম্পারার পোটেন্ট ফর্মুলা পাওয়ার জন্য খুব উদ্গ্রীব, কিন্তু তাকেও নিজের উন্নতির কথা ভাবতে হবে। সে এখন কেবল সিকোয়েন্স 9 আছে,
তাই সিকোয়েন্স 6 পর্যন্ত সব ফর্মুলা আগাম কিনে রাখার জন্য সে বিশাল অঙ্কের টাকা খরচ করবে বলে মনে হয় না, যদি না সে অঢেল সম্পদের মালিক হয়। যাই হোক, মানুষের থেকে সবসময় বেশি সুবিধা নেওয়াটাও ঠিক না। খাবারের চিন্তা না করে ক্লাইন সোজা তার শোয়ার ঘরে চলে গেল। সে জানালার পর্দা টেনে দিয়ে গ্রে ফগের জগতে চলে যাওয়ার প্রস্তুতি নিল। একটা জিনিস তাকে যাচাই করে দেখতেই হবে। দ্য ফুলের আসনে বসে সে তার হাত বাড়িয়ে সেই সাধারণ দেখতে পিতলের মাস্টার কিটা হাতে নিল। গত রাতে অ্যাব্রাহাম বংশধরের ডায়েরি পড়ে সে আন্দাজ করেছিল যে পূর্ণিমার রাতে সিকোয়েন্স বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় লোকটি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। তাই এই মাস্টার কির যে অদ্ভুত অভিশাপ মানুষকে বিপদে ফেলে দেয়, তার পেছনে হয়তো মিস্টার ডোর এর সেই ভৌতিক অসংলগ্ন আর্তনাদ বা বিয়ন্ডার উপকরণের ভেতরে থাকা ক্ষোভ মিশে আছে। পূর্ণিমার রাতে এর ভেতরে আসলে কি ধরনের পরিবর্তন হয়? ক্লাইন বিড়বিড় করে বলল। কাগজ আর কলম তৈরি করে সে অনেক আগে থেকেই ভেবে রাখা একটা বাক্য লিখল। পূর্ণিমার রাতে এর রূপ কেমন হয়? এক হাতে কাগজের টুকরো আর অন্য হাতে মাস্টার কি ধরে ক্লাইন চেয়ারে হেলান দিয়ে বসল। সে একটু বিদ্রুপের হাসি হেসে নিজেকেই বলল, আমি আবার বিপদের মুখে পা দিচ্ছি। তবে এবার হয়তো খুব বেশি বিপদ হবে না। মিস্টার ডোর বাস্তব জগৎ থেকে অনেক দূরে। সে অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে গেছে। তাছাড়া আমাকে আড়াল করার জন্য গ্রে ফগ তো আছেই। এই অবস্থায় গণনার মাধ্যমে কিছু জানার চেষ্টা করা আর সরাসরি বিপদে পড়ার মধ্যে কোনো পার্থক্য নেই। অভিজ্ঞ ক্লাইন তার চোখ আধবোজা করে ফেলল, তার চোখের মনি কালো হয়ে গেল এবং সে অনবরত বিড়বিড় করতে লাগল, পূর্ণিমার রাতে এর রূপ কেমন হয়? 7 বার বলার পর ক্লাইন একটা ঘোরের মধ্যে তলিয়ে গেল। সেই ধূসর অবাস্তব জগতের মাঝে সে আবার সেই বেসমেন্টটা দেখতে পেল যেখানে অ্যাব্রাহাম বংশধর মারা গিয়েছিল। সেখানের রক্ত আর মাংস অনেক আগেই শুকিয়ে কালো হয়ে গেছে। হিরে বসানো সেই রূপালী পকেট ঘড়ি আর প্রাচীন চেহারার মাস্টার কিটা এখনও কেউ চুরি করেনি। সেগুলো মাটির ওপরেই পড়ে আছে। হঠাৎ ক্লাইনের কানে এক তীক্ষ্ণ আর অশরীরী কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতে লাগল। মনে হল একগুচ্ছ সরু সুঁই তার মাথায় বিঁধছে আর ধীরে ধীরে মাথার ভেতর পর্যন্ত ঢুকে যাচ্ছে। মনে হচ্ছিল কেউ যেন তার মাথার খুলিটা টেনে খুলে নিতে চাইছে। অসহ্য যন্ত্রণায় ক্লাইন জেগে উঠল আর সোজা হয়ে বসল। সে দেখল তার হাতের পিঠের শিরাগুলো নীল হয়ে ফুলে উঠেছে, তবে খুব দ্রুতই সেগুলো আবার স্বাভাবিক হয়ে গেল। শাশ্বত প্রজ্জ্বলিত সূর্যের দিকে উঁকি দেওয়া বা ট্রু ক্রিয়েটরের রাগান্বিত গর্জন শোনার চেয়ে এটা অনেক বেশি সহনীয়। ক্লাইন আঙুল দিয়ে কপালে টোকা দিতে দিতে ভাবল। অবশ্য বাস্তব জগতে থাকলে সে হয়তো এমন শান্তভাবে প্রতিক্রিয়া দেখাতে পারত না। মিস ম্যাজিশিয়ান যদি সবসময় এমন আর্তনাদ শুনতেন তাহলে তিনি অনেক আগেই পাগল হয়ে যেতেন। মনে হচ্ছে অভিশাপের কারণেই এই মাস্টার কি কণ্ঠস্বরটাকে আরও পরিষ্কার করে তুলে ধরে। না, তা তো হতে পারে না। ফাদার উট্রাভস্কি তো এই মাস্টার কি সাথে নিয়ে ব্লাড মুনের রাত পার করেছেন। তিনি তো মোটেও ক্ষতিগ্রস্ত হননি। হয়তো তিনি চাবিটা তার শোয়ার ঘরে রেখে নিজে বাইরের হলে প্রার্থনা করছিলেন। যে কেউ এই চাবিটা স্পর্শ করবে সে পূর্ণিমার রাতে এই আর্তনাদ শুনতে পাবে। উফ! হাই সিকোয়েন্স বিয়ান্ডার হওয়ার আগে আমি বাস্তব জগতে এসব শোনার সাহস করব না। এইমাত্র যা শুনলাম তা প্রাচীন হার্মিস ভাষায় সাহায্য চাইছি বলে মনে হল। ক্লাইন খুব সাবধানে মনে করার চেষ্টা করল এবং নিশ্চিত হল যে সে যা শুনেছে তা ঠিকই আছে। এই ব্যাপারটা নিয়ে সে কেবল তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফোটাল। সে বুঝতে পারছিল না হাসবে নাকি কাঁদবে। এটা যেন আক্ষরিক অর্থেই মৃত্যুর মুখ থেকে আসা এক আরতি। আফসোস, যদি পূর্ণিমার রাতে মিস্টার ডোরের এই আর্তনাদ রোজ স্কুল অফ থটের লোকজনকে শোনানো যেত। তাদের এমনিতেই বিকৃত মানসিকতা, তারা নির্ঘাত একজন একজন করে পাগল হয়ে যেত। এই লক্ষ্য পূরণ করার কোনো পথ আছে কিনা তা নিয়ে কিছুক্ষণ ভেবে ক্লাইন আবার বাস্তব জগতে ফিরে আসল। পরিকল্পনা অনুযায়ী সে রাতের খাবার খেয়ে পোশাক পাল্টে বাইরে বের হয়ে পড়ল। দুবার ঘোড়ার গাড়ি পাল্টে সে ব্রেভার্টস বারের সামনে এসে পৌঁছাল। মদ না কিনে সে একবার পুরো বারটা ঘুরে আবার বেরিয়ে আসল। সেই সময় সে লক্ষ্য করল যে কাসপার্স কালিনিন আবার ফিরে এসেছে। একটু হাঁটার পর ক্লাইন একটা ভাড়ার ঘোড়ার গাড়ি নিল এবং কোচওয়ানকে চারুর বড়র দিকে যাওয়ার নির্দেশ দিল। ঘোড়াটা চলতে শুরু করতেই তার সামনে এক ছায়ামূর্তি ভেসে উঠল। সে আর কেউ নয়, মিস শ্যারন। তার পরনে এক কালো রাজকীয় পোশাক। তোমার প্রস্তুতি কি শেষ হয়েছে? শ্যারন বেশ ঠান্ডা গলায় জিজ্ঞেস করল। তার মাথায় কালো রঙের টুপিটা হালকা সোনালি চুলের সাথে একদম চেপে বসেছিল। তার ফ্যাকাশে চেহারার সাথে নিখুঁত মুখের গড়ন তাকে একদম পুতুলের মতো সুন্দর করে তুলেছিল। ক্লাইন বেশ অকপটে উত্তর দিল, এখনো হয়নি। আমি এখনো একটা জিনিসের জন্য অপেক্ষা করছি। শ্যারন তার নীল চোখে কোনো আবেগ না রেখেই বলল, আমি একটা মিস্টিক্যাল আইটেম জোগাড় করেছি। সেজন্যই কি তুমি 1000 পাউন্ডের বিনিময়ে 3 দিনের বডিগার্ড হওয়ার মিশনটা নিয়েছিলে? তখনই হয়তো জিনিসটা তোমার নজরে পড়েছিল, কিন্তু কাছে পর্যাপ্ত টাকা ছিল না। ক্লাইন সবকিছু বুঝতে পেরে একটু হাসল।
উদ্বিগ্ন হয় না। প্রস্তুতি যত ভালো হবে আমাদের সফল হওয়ার সম্ভাবনা ততই বাড়বে। তাছাড়া আমি নিজের দুর্বলতাগুলো কাটানোর জন্য সান ডোমেনের কোনো মিস্টিক্যাল আইটেমও ব্যবহার করতে পারব, ক্লাইন মনে মনে ভাবল। শ্যারনকে চুপ করে থাকতে দেখে ক্লাইন বলল, আজ আমি এখানে এসেছি যাতে তোমরা আমাকে একটা পরীক্ষায় সাহায্য করতে পারো। কি পরীক্ষা? শ্যারন সংক্ষেপে জিজ্ঞেস করল। ক্লাইন বেশ গম্ভীরভাবে বলল, ম্যারিকের বর্ণনা অনুযায়ী আমার মনে হয় তোমাদের অভিশাপগুলো একে অপরের চেয়ে আলাদা। পূর্ণিমার রাতে তাকে রক্তপিপাসার তীব্র যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়, যে কারণে সে লড়াই করতে পারে না। আর তোমার ক্ষেত্রে মানুষের আত্মা শোষণ না করলে তুমি অনেক দুর্বল হয়ে পড়ো, তাই না? শ্যারন চুপচাপ ক্লাইনের কথা শুনল এবং মাথা নাড়ল। এই মুহূর্তে তোমার সমস্যার কোনো সমাধান আমার কাছে নেই, তবে আমার মনে হয় ম্যারিকের সমস্যাটা সাময়িকভাবে চেপে রাখা সম্ভব। যেমন তাকে এমন কোনো ওষুধ দেওয়া যা তার মনের সব আবেগ কমিয়ে দেবে। তাতে ওই সময় সে যন্ত্রণায় কষ্ট পাবে না এবং আমাদের সাথে লড়াইয়ে অংশ নিতে পারবে। ক্লাইন তার মনের কথা প্রকাশ করল। শ্যারন মাথা নেড়ে বলল, তাতে কাজ হবে না। এই ধরনের ওষুধ এখন তার ওপর আর কাজ করে না। এখন আর কাজ করে না? তার মানে আগে কাজ করত? ক্লাইন একটু চিন্তা করে জিজ্ঞেস করল, কেন? অতীতে সে অনেক বেশি পরিমাণে এই ওষুধ নিয়েছে। এখন ওষুধের ধরন পাল্টালেও কেবল প্রথম 3 থেকে 4 বার কাজ হয়। আমরা এখন আর নতুন কোনো ধরনের ওষুধ খুঁজে পাচ্ছি না। শ্যারন বলতে বলতে হঠাৎ চুপ হয়ে গেল, যেন সে কোনো কিছু মনে করার চেষ্টা করছে। তার কথা শুনে ক্লাইন সাথে সাথে হাসল। আমার কাছে এক অন্য ধরনের শান্ত করার ওষুধ আছে, সেই মোটা মুখের ওষুধ প্রস্তুতকারকের থেকে আনা। শ্যারন যখন বলল না যে এই ওষুধটাও কাজ করবে না, তখন ক্লাইন হাত মিলিয়ে বলল, আমি তোমাকে একটা ওষুধ দিচ্ছি। আগামীকাল পূর্ণিমার রাতে ম্যারিককে ওটা পরীক্ষা করে দেখতে বলো। কাল রাতে পূর্ণিমা হবে। যদি কাজ হয় তাহলে লড়াই শুরু হওয়ার আগে তাকে একসাথে 2 বা এমনকি 3টে ওষুধ খাইয়ে দিও। ভবিষ্যতে এই ওষুধের প্রতি তার শরীরের কোনো প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে কিনা তা নিয়ে এখন মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, ক্লাইন শান্তভাবে ভাবল।